আমরা কুত্তা তাড়াইতে গিয়া ন্যাকড়াকে যেন না নিয়ে আসি। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই, আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না, কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন। আমরা দেখেছি ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। আপনার লোক এখনো চাঁদাবাজি করছে, এটা মানুষ দেখছে, এই জন্য আপনি ভোট পাবেন না। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি, সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দল করে নাই, পদ নাই, কিছু না, টাকা দেয় নাই, মামলায় নাম ঢুকাই দিছে। সত্য কি সত্য না? বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা চট কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কইতে না দিবেন, আপনি তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই থেকে আর ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করি, তাই তো দেশগুলি মানুষের সেবা করতে পারে। দর্শক, নির্বাচনের মাঠে কালো মেঘের ঘনঘটা, সেটা কিভাবে? শেরপুরে জামাত ইসলামীর যে নেতা নিহত হয়েছে সংঘর্ষের ঘটনায়, সেখানে বিএনপির প্রার্থী তাকে প্রধান আসামি করে 200 জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? এখানে যে কজন লোক আছেন, যদি আমরা হাতে গুনি, এক একজন লোক যদি 10টা করে ভোট কালেক্ট করতে পারেন, তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না। নিজের পরিবারের বাইরে 10টা করে ভোট কালেক্ট করতে পারবেন? ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন তো আপনারা? উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এবার নতুন জালেম বিএনপিকেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার জন্য সবার আগে লন্ডন। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ, যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করে, আবার আমাদের লোক খুন করা শুরু করেছে। তারা জাতিকে কি বার্তা দিচ্ছে? কথায় আছে, ধৈর্যের কল বাতাসে নড়ে, আর সবুরে মেওয়া ফলে, আর অতি লোভে তাঁতি নষ্ট। ঢাকার রাজনৈতিক করিডোরে এই মুহূর্তে একটি নাম নিয়ে চাপা গুঞ্জন চলছে। সেই নামটি উচ্চারণ করতেই যেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ ফুটে ওঠে করুণার হাসি। কয়েক মাস আগেও যে দলটি নিজেদের শক্তিমত্তা নিয়ে বুক চাপড়ে গর্ব করত, আজ দলটির অবস্থান কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যে তথ্য পেয়েছি তা রীতিমতো চমকপ্রদ এবং একই সাথে হতাশাজনক। ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা চরমোনাই পীরের দল হিসেবে যে সংগঠনটি পরিচিত ছিল, তাদের বর্তমান অবস্থা দেখলে রাজনীতির ছাত্রদের জন্য এটি একটি জীবন্ত কেস স্টাডি হতে পারে। কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একটি সম্পূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্মকে ধসিয়ে দিতে পারে, এর চেয়ে ভালো উদাহরণ সম্ভবত সমসাময়িক বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি।
গত কয়েক সপ্তাহে যারা রাজনৈতিক পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা লক্ষ্য করেছেন একটি অদ্ভুত ঘটনা। চরমোনাই ঘরানার এই রাজনৈতিক সংগঠনটি হঠাৎ করেই জনচক্ষুর আড়ালে চলে গেছে। মিডিয়ায় তাদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায়। সংবাদপত্রের পাতায় তাদের নাম খুঁজে পাওয়া দুষ্কর। টেলিভিশনের টক শোতে তাদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। এই নিস্তব্ধতার পেছনে কি আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা প্রকাশ করার আগে একটু পেছনে ফিরে তাকানো প্রয়োজন। ঘটনাটি ঘটেছিল তখন যখন জামাতে ইসলামী সকল ইসলামপন্থী দলকে একটি ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছিল। সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ইসলামপন্থী দলগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে চরমোনাইয়ের নেতৃত্বে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যা পরবর্তীতে তাদের জন্য আত্মঘাতী হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় জামাতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার। এই সিদ্ধান্তের পেছনে তাদের যুক্তি ছিল তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে এবং তাদের নিজস্ব শক্তিতে জয়লাভ করবে। পীরের মুরিদের বিশাল নেটওয়ার্ক, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রভাব এবং ধর্মীয় আবেগের জোরে তারা ভেবেছিল একা চললেই তারা সফল হবে। তাদের এই আত্মবিশ্বাস কি অহংকারে পরিণত হয়েছিল, নাকি তাদের কোনো গোপন হিসাব ছিল যা তারা প্রকাশ করেনি? এই প্রশ্নগুলোর উত্তর এখনও রহস্য আবৃত থাকলেও ফলাফল সবার সামনে স্পষ্ট। জামাতে জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই চরমোনাইয়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা দ্রুত হ্রাস পেতে থাকে। যারা রাজনীতির অন্দরমহলের খবর রাখেন তারা জানেন যে চরমোনাইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই তীব্র প্রতিবাদ হয়েছিল। অনেক জেলা এবং থানা পর্যায়ের নেতারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন যে ইসলামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য এবং বিচ্ছিন্ন হওয়া মানে আত্মহত্যার শামিল। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাদের কথায় কর্ণপাত করেনি। পীর সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা দেয়া হয় এবং যারাই বিরোধিতা করেছিলেন তাদের নিশ্চুপ থাকার নির্দেশ দেয়া হয়। এই ঘটনার পর থেকেই দলের ভেতরে একটি চাপা অসন্তোষ তৈরি হতে থাকে, যা ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগিয়ে যায়। প্রথম কয়েক সপ্তাহ দলের নেতারা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ঝড় বইছিল। তারপর আসে সেই মুহূর্ত যখন বাস্তবতা তাদের সামনে এসে হাজির হয়। চরমোনাইয়ে প্রথম বড় জনসভা ডাকা হয় একটি গুরুত্বপূর্ণ জেলা শহরে। পীর রেজাউল করিম সাহেব স্বয়ং উপস্থিত হওয়ার ঘোষণা দেয়া হয় এবং দলের কর্মীদের নির্দেশ দেয়া হয় বিশাল জনসমাবেশ নিশ্চিত করার জন্য। কিন্তু যা ঘটল তা দলের নেতৃত্বের জন্য এক ভয়াবহ ধাক্কা। মাঠে যখন মঞ্চ তৈরি হলো, শত শত চেয়ার সাজানো হলো, মাইক বাজাতে শুরু করলো, তখন উপস্থিতি ছিল হতাশাজনক। যেখানে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা, সেখানে উপস্থিত হলো মাত্র 100 থেকে 200 জন। এই সংখ্যা এতটাই কম ছিল যে ফাঁকা চেয়ারগুলো যেন দলের ব্যর্থতার নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। মঞ্চে দাঁড়িয়ে পীর সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার চোখে যে হতাশার ছায়া ছিল তা অনেকেই লক্ষ্য করেছেন। এই ঘটনার পর থেকে চরমোনাইয়ের পতনের গতি আরও বেড়ে যায়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটতে শুরু করে এর পরবর্তী সপ্তাহগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে থাকে যে চরমোনাই নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছেন। শুধু সাধারণ কর্মী নয়, ইউনিয়ন পর্যায়ের সভাপতি, থানা পর্যায়ের আমির, এমনকি কিছু জেলা পর্যায়ের নেতারাও পদত্যাগপত্র জমা দিতে শুরু করেন। এই গণপদত্যাগের ঘটনা প্রথম দিকে গোপন রাখার চেষ্টা করা হলেও শীঘ্রই তা প্রকাশ্যে চলে আসে। আরও আশ্চর্যের বিষয় হলো এই পদত্যাগকারীদের গন্তব্য। তারা প্রায় সবাই যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীতে। যে দল থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে চরমোনাইয়ের নেতৃত্ব গর্বিত ছিল, সেই দলেই তাদের কর্মীরা আশ্রয় নিচ্ছে। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্ণনা করেছেন গণহিজরত হিসেবে। যে লজ্জাজনক দৃশ্য দেখা যায় যখন চরমোনাইয়ের জনসভার ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একের পর এক ভিডিওতে দেখা যায় প্রায় ফাঁকা মাঠ।
এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষক সবাই মন্তব্য করছেন যে চরমোনাইয়ের রাজনৈতিক জীবন কার্যত শেষ। এই পরিস্থিতির পরেও চরমোনাই নেতৃত্ব তাদের ভুল স্বীকার করতে রাজি নয়। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি দিন যত যাচ্ছে চরমোনাইয়ের অবস্থা ততই দুর্বল হচ্ছে। নেতারা জানেন যে তারা ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে চলেছেন। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানান। এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশ ও অবিচল। আল্লাহ হাফেজ।